আমরা চলেছি একটি স্পেশাল জায়গা দেখতে। আমি স্পেশাল বলছি কারণ শৈশবে ওনার লেখা পড়েই আমার ওয়াইল্ড লাইফের প্রতি ভালোবাসা জন্মায়। এতক্ষণে সবাই বুঝেই গেছেন আমি কার কথা বলছি। এডওয়ার্ড জেমস করবেটের কথাই বলছিলাম, যিনি জিম করবেট নামে আমাদের কাছে বেশি পরিচিত। এখন আমরা পৌঁছেই গেলাম আমার সেই স্পেশাল জায়গা জিম করবেট মিউজিয়াম। এই জায়গাটিকে জিম করবেট কিন্তু ছোট কালাধুঙ্গি বলেই পরিচিত করেছিলেন। এই মিউজিয়ামটিও খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে জঙ্গল, মাঝখানে কিন্তু মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। প্রকৃতির কোলে এত সুন্দর মিউজিয়াম, এখানে আসলে প্রত্যেকের মন একটি অন্য জগতে চলে যাবে। এই মিউজিয়ামটি বাইরে থেকে আমাকে যত না বেশি আকৃষ্ট করেছে, ভেতরে যাওয়ার জন্য তার থেকেও আমি বেশি এক্সাইটেড। ঢুকি বারান্দাতে জিম করবেটের একটি আবক্ষ মূর্তি এবং একটি ফটো দেখতে পেলাম। করবেট তার বইয়ে লিখেছেন তার বড় ভাই টম ও চোরা শিকারী কানওয়ার সিং এর কথা, যারা তার ছোটবেলাটায় চিনতে শিখিয়েছেন জঙ্গলকে। মিউজিয়ামের এই ঘরটি যাওয়ার পথে বারান্দাতে রয়েছে ম্যানিটার অফ কুমায়ুন, তার একটি ম্যাপ। ঘরে প্রবেশ করে করবেট সাহেবের ব্যবহৃত অনেক কিছুই দেখতে পেলাম। এছাড়া করবেট সাহেবের নানা রকম ছবিও দেখতে পেলাম। ঘুরে দেখতে দেখতে ওনার ব্যবহার করা সেই দোনালা বন্দুকটি দেখতে পেলাম, যেটির একটি টোটাই ওনার কাছে কোনো ম্যানিটারকে শেষ করবার পক্ষে সক্ষম ছিল। উনি ওনার বইতে লিখেছেন বন্দুক চালনার প্রশিক্ষণ উনি ওনার বড়দা টমের কাছ থেকে পেয়েছিলেন। দেয়ালে ওনার শিকার করা ম্যানিটারদের অনেক ছবি দেখতে পেলাম। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হওয়ার পরে করবেট সাহেব চলে যান কেনিয়ায় তার বড় বোন ম্যাগিকে নিয়ে। তখন তার বয়স 73 বছর। কোনো নোটবুক নয়, ডায়েরি নয়, স্মৃতির পাতা থেকে তিনি লিখে ফেললেন নতুন একটি বই। প্রকাশিত হলো ওনার প্রথম বই ম্যানিটার্স অফ কুমায়ুন। তার প্রথম বইটি বেরাবার সঙ্গে সঙ্গে বইটি বিপুল জনপ্রিয়তা পায়। বইটি লক্ষ কপি বিক্রি হয়ে যায়। প্রকাশকেরা পীড়াপিড়ি করতে থাকেন। তখন তিনি লেখেন ম্যানিটার লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ, এবং এইভাবেই ওনার একটার পর একটা বই প্রকাশিত হতে থাকে। এখানে জিম করবেট সাহেবের ব্যবহৃত অনেক কিছুই দেখতে পেলাম, যা আমার ওনার প্রতি আরও অগাধ শ্রদ্ধা বাড়িয়ে দিল। ওনার বই পড়ে যেটুকুনি বুঝতে পারা গেছে, উনি ছিলেন নম্র, বিনয়ী, পরগুণগ্রাহী, আত্মপ্রচার বিমুখ, নিরহংকার। উনি সরকারি রেল বিভাগে কাজ করলেও খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। অনর্থক রক্তপাত বা হিংসায় তিনি বিশ্বাস একেবারেই করতেন না। ছোট থেকেই ওনার প্রচণ্ডই সাহস ছিল। মাত্র 10 বছর বয়সে একটি গাদা বন্দুক নিয়ে এই জঙ্গলের মধ্যে তিনি রাত কাটিয়েছেন। উনি নৈনিতালে আদিবাসীদের ক্ষেতও পাহারা দিয়েছেন। এর থেকে বোঝা যায় উনি কতটা মানুষ দরদি ছিলেন। মাছ ধরা ছিল করবেট সাহেবের নেশার মধ্যে অন্যতম। তিনি খুবই পছন্দ করতেন মাছ ধরতে। তার প্রিয় কুকুর ছিল রবিন। তাকে নিয়ে তিনি জঙ্গলে যেতেন এবং পাখির, পশুর নানা রকম আওয়াজের সঙ্গে জঙ্গলের ঘ্রাণকে এনজয় করতেন। নৈনিতালে থাকা অবস্থায় তিনি 128 প্রজাতির পাখিকে চিহ্নিত করেছিলেন। তার বড়দি ম্যাগি এবং তিনি দুজনেই খুবই ভালো থাকতেন প্রকৃতির মাঝে। মানুষের মধ্যে যতটা না তিনি স্বাচ্ছন্দ্য ফিল করতেন, তার থেকেও কিন্তু এনজয় করতেন প্রকৃতিকে। এই ঘরে এসে ওনাদের অনেক কিছুই দেখতে পেলাম। ওনার ছোটবেলাকার এবং কর্মজীবনে থাকার অবস্থায় অনেক ছবি এবং অনেক মানপত্র এখানে রয়েছে। একদম উপরে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, ভারতের প্রথম ন্যাশনাল পার্কের জন্য এই ছবিটি কিন্তু লোগো হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আগাগোড়াই
তিনি বন্যপ্রাণী সংরক্ষণের সপক্ষেই ছিলেন এবং তার সক্রিয়তাতেই 1935 সালে বন্যপ্রাণী সংরক্ষণের আইন প্রণীত হয়। ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক হেলি ন্যাশনাল পার্ক, যেটি স্থাপনের জন্য করবেট সাহেবের ভূমিকা ছিল অপরিসীম। এখানে যে ম্যানিটারের ছবিটি দেখতে পাচ্ছি, এটি সেই বিখ্যাত ব্যাচেলার অফ পাওয়ালগাড়ের ছবি। ওনার কথায় উনি এত বড় বাঘ আগে কোনোদিন দেখেননি। এই ঘরের চারিদিকেই কিন্তু ওনার শিকার করা নানা রকম বাঘেদের ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া এখানে রেলওয়েতে কাজ করবার সময়ে মোকামা ঘাটের কিছু স্মৃতি এখানে দেখতে পাওয়া গেল। ওনার পরিচিতদের অনেক ছবি এবং ওনার কাজের ক্ষেত্রে নানা রকম শংসাপত্রের ছবিও কিন্তু দেখতে পেলাম। এখানে একটা কথা বলে নেওয়া দরকার, আমি আগেই বললাম ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক হেইলি ন্যাশনাল পার্ক, যেটি স্বয়ং জিম করবেটের উদ্যোগে তৈরি করা হয়েছিল। পরে অবশ্য জিম করবেটের স্মৃতির উদ্দেশ্যে ওই নামটি চেঞ্জ করে জিম করবেট ন্যাশনাল পার্ক করা হয়েছে। এখানে অনেক ছবির সঙ্গে একটি ছবি খুবই ভালো লাগলো, রামগঙ্গা নদী যা বয়ে যাচ্ছে ধিকালার পাশ দিয়ে, সেই গ্রাসল্যান্ডের মধ্যে হাতির দলকে দেখা যাচ্ছে। জিম করবেট সম্পর্কে আমাদের অনেক কথাই অজানা রয়ে গেছে। ওনার সম্পর্কে পড়তে গিয়ে জানতে পেরেছি উনি কেনিয়া চলে যাওয়ার পরেও এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য উনি ওখান থেকে টাকা পাঠাতেন। করবেট সাহেবের পরিবার ছাড়াও এখানে কিছু ডাক টিকিট এবং অন্যান্য অনেক কিছুই দরকারি জিনিস দেখতে পেলাম। ছবিতে যে যানটি দেখা যাচ্ছে এটিকে ড্যান্ডি বলা হয়। তখন যানবাহনের খুবই অসুবিধা ছিল, এর ফলে এটাতে বৃদ্ধ এবং শিশুদের নিয়ে যাওয়া হতো। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমরা আজকে এখান থেকে চলে যাব জিম করবেট ন্যাশনাল পার্কের নতুন জোন ফাটো জোন সাফারিতে। এই ফাটো জোনের সাফারি আমাদের চ্যানেলে কিন্তু আগেই দেওয়া রয়েছে, চাইলে ওটা অবশ্যই দেখে নেওয়া যেতে পারে। এখানে জিম করবেটের ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স অবধি এবং তার পরিবারের সকল লোকজনেরই ছবি আমরা দেখতে পেলাম। নৈনিতালের যে বাড়িতে তিনি বড় হয়ে উঠেছিলেন বাবা মা এবং তার ভাই বোনের সঙ্গে, সেই বাড়িটির নাম গার্নি হাউস। ভারত স্বাধীনতা লাভ করবার পরে উনি যখন কেনিয়াতে চলে যাচ্ছিলেন তখন এই গার্নি হাউসকে বিক্রি করে দেন। মালিকানা বদল হলেও বর্তমানে জিম করবেট সাহেবের ব্যবহৃত কিছু জিনিসপত্র ও স্মৃতিকে একটি ঘরের মধ্যে রেখে দিয়েছেন বর্তমান মালিক, সেটি গেলে কিন্তু দেখতে পাওয়া যাবে। এই ঘরে করবেট সাহেবের আলনা, আলমারি, নানা রকম বাসনপত্র, ক্যাম্প খাট, চেয়ার, টেবিল অনেক কিছুই দেখতে পেলাম। শুনেছি করবেট সাহেব নৈনিতাল ছেড়ে শীতের সময় এখানে এই কালাধুঙ্গিতেই থাকতেন। নৈনিতালে করবেট সাহেবের কিছু বন্ধু ছিলেন, তাদের কাছে তিনি চিঠি লিখে জানিয়েছিলেন 2 বছর পরে তিনি আবার ভারতবর্ষে আসবেন, কিন্তু আসেননি। 1955 সালে 19 এপ্রিল তিনি কেনিয়াতেই পরলোক গমন করেন। এখানে ঘুরে দেখতে দেখতে অনেক কিছুর সঙ্গে নৈনিতাল লেকে করবেট সাহেবের একটি ছবিও দেখতে পেলাম। এবার আমরা দুপুরের লাঞ্চ করব বলে করবেট মিউজিয়ামের কাছেই চলে এলাম জঙ্গল ফিয়েস্তাতে। সত্যি বলতে কি, বাইরে থেকে দেখে যত না সুন্দর লাগে এই জঙ্গল ফিয়েস্তাকে, এর ভেতরে আসলে কিন্তু একেবারে মুগ্ধ হতে হয়। এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর আর এতটাই সুন্দর করে সাজানো, দেখে মনে হবে আমরা প্রকৃতির মাঝেই বসে রয়েছি। এখান থেকে লাঞ্চ সেরে তবেই আমরা কিন্তু জিম করবেট সাফারিতে যাব। জঙ্গল সাফারি করবার আগে জঙ্গলের স্বাদ পেতে হলে এই জঙ্গল ফিয়েস্তাতে অবশ্যই আসা প্রয়োজন। এই জঙ্গলে যেসব প্রাণীদের আমরা সবসময় দেখতে পাই, সেই সবেরই কিছু ধারণা পেতে হলে এই জঙ্গল ফিয়েস্তার ওয়ালটাকে ভালো করে দেখতে হবে। এখানেই তার ছোটখাটো নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে।
এখানকার খাওয়া দাওয়া এবং অ্যাম্বিয়েন্স আমাদের খুবই ভালো লাগলো। এছাড়া এই জঙ্গলের মধ্যে বসে লাঞ্চ করবার আনন্দ আমরা পেলাম। আগেই বলেছি, এখান থেকে লাঞ্চ সেরে আমরা যাব আমাদের সাফারিতে। যারা সাফারি দেখতে চান বা ভালোবাসেন তারা আমাদের আগে দুটো পর্ব আছে সাফারির, সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন। আমরা যেখানে যেখানে গেছি তার ভিডিওগুলি আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করেছি। সেই ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন, আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই জেনে নিতে পারেন। এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর ততদিনের জন্য টাটা।